আজকে আমরা লেবেগটা দেখবো, আর এর সাথে লেবেগ ইন্টিগ্রেশন। লেবেগ ইন্টিগ্রেশন নিয়ে এই সময় ইদানিং ভালোই কোশ্চেন হচ্ছে। আচ্ছা, তাহলে মেয়েদের একটা পরীক্ষায় বোর্ডের এটা নিয়ে কোশ্চেন করেছে, ফলে একটুখানি ব্যাপারটা কঠিন হয়ে যায়। কিন্তু একটু সহজ একটা আইডিয়ার উপরে কাজ করলে ব্যাপারটা খুব অতটা জটিল না। যদি খুব বেশি আমরা বোর্ডেলে নাও ঢুকি, তাহলে বোর্ডের উত্তর দেওয়াগুলো সম্ভব। ঠিক আছে, লাস্ট পরীক্ষাতে বোর্ডেল নিয়ে কোশ্চেন করেছিল, একটা অপশন দিয়েছিল বোর্ডেলে, ফলে একটুখানি তো জিনিসটা ডাউটের লাগবেই। তো মেজার থিওরিতে আমাদের অ্যাকচুয়ালি আছে কি? মেজার থিওরিতে আমাদের আছে হচ্ছে প্রথমে এক্সটেরিয়ার মেজার, এবং এক্সটেরিয়ার মেজার থেকে এক্সটেরিয়ার মেজার, ইন্টেরিয়ার মেজার, এই দুটো, সেখান থেকে মেজারেবল সেট, এবং সেই সেটগুলোর মেজারেবল সেটগুলোর মধ্যে কিছু রিলেশন, যেমন গেটের কোশ্চেনে তো মেজারেবল সেটের উপর একটা খুব বড় প্রুফ ছিল, যেটা আমাদের ইলেকট্রিক সিলেবাসে আছে। সেই প্রুফটাকে ডিটোস অ্যাজ এ স্টেটমেন্ট দিয়েছিল গেটের পরীক্ষা। আমি প্রবাবলি বলছি হচ্ছে 2 বছর আগের গেটের পরীক্ষার কথা। তো সেগুলোও একটা চিন্তার বিষয়, এই কোশ্চেন গুলো দিয়ে দেয়। তবে খুব বেশি যে পড়াশোনা করতে হবে তা নয়, বেসিক আইডিয়া প্রথমে ক্লিয়ার রাখতে হবে। একটা জিনিস আমি বলি, মেজার মানে হচ্ছে যেটাকে মেপে মাপা হয়, মাপা যায়। মেজার হচ্ছে মেজারেবল সেটের উপর অ্যাপ্লিকেবল হয়, মানে মাপতে তাকেই পারবি যাকে মাপা সম্ভব। তো মেজারেবল সেটের ওপরে মেজার অ্যাপ্লিকেবল। এখন মেজারেবল সেট গুলো কোথায়, এটাতেই তোর একটা কোশ্চেনের আনসার তৈরি হয়ে যাবে, যারা বলে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে। সেটা হচ্ছে, ধর তোর কাছে বলছে ইন আর, একটু হেডিংটা লিখি, মেজার থিওরি। মেজার থিওরি। তো মেজারেবল সেট, আমি এখানে সিগমা অ্যালজেব্রা সব ডিফাইন করছি না, ওগুলো আছে ওর মতো। তো মেজারেবল সেট অ্যাকচুয়ালি কি, যে আমি বলছি যদি আমরা বলি ইন আর, তাহলে লেন্থ হচ্ছে একটা মেজারেবল কোয়ান্টিটি। লেন্থ, লেন্থ অফ আ লাইন সেগমেন্ট, অফ আ লাইন সেগমেন্ট, মানে ইন্টারভাল আর কি। লাইন সেগমেন্ট মানে এখানে ইন্টারভাল। তো ইন আর লেন্থ হচ্ছে একটা কোয়ান্টিটি, ঠিক আছে। ইন আর টু, ইন আর টু এরিয়া হচ্ছে একটা মেজারেবল কোয়ান্টিটি, এরিয়া আন্ডার এ কার্ভ। এবার যদি বলে তোকে আর টু তে একটা লাইন দেওয়া আছে, তার এরিয়া বার করো, মানে মানে মেজার তার মেজার কত বার করো, এটা জিরো হবে। এই তোমার কাছে আর টু দেওয়া আছে, এবং আর টু তে বলছে যে তোমাকে একটা লাইন দিয়ে দিয়েছে, বলছে এই লাইনের মেজার কত, তাহলে সেটা জিরোই। কারণ আর টু তে মেজার মানে হচ্ছে এরিয়া, লেন্থ নয়। ফলে আর টু তে এইটা অ্যাপ্লিকেবলই নয়। ঠিক আছে, যে আমি লেন্থ মাপবো তা নয়। ঠিক আছে, এটা 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 কিন্তু ইউক্লিডিয়ান স্পেসের ইউক্লিডিয়ানের যে মেজার, মানে লেবেগ মেজার, তার রেজাল্ট। কারণ ইউক্লিডিয়ান স্পেসেই মাত্র লেবেগ মেজার করে, এর বাইরে মানে ইউক্লিডিয়ান স্পেসের বাইরে লেবেগ মেজার নেই, বোরেল মেজার আছে। ঠিক আছে, টপোলজি ডিফাইন করার পরে বোরেল মেজার আছে। ফলে আমরা এখানে ইউক্লিডিয়ান স্পেসে যে লেবেগ মেজারের যে কোয়ান্টিটি গুলো, সেগুলো আমরা এই রেসপেক্টে বার করতে পারবো, যে লেন্থ, এরিয়া। যদি আমরা বলি আর থ্রি তে কি আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভলিউম।
ঠিক আছে, সেই ক্ষেত্রে ভলিউম, ঠিক আছে, অফ আ সারফেস, ঠিক আছে। এবার যদি কেউ বলে যে সার্কেল এরিয়া কত, মানে সার্কেলের মেজার কত, মেজার অফ দ্য সার্কেল, এটা দেওয়া আছে তোর কাছে, এর মেজার কত, এবার তুই সঙ্গে সঙ্গে সার্কেল তো, কিন্তু একটা সাধারণ বার্তা আছে, এটাই লোকের কোনো কি দেয় আলটিমেটলি এই ভেদ, যদি ভাবিস, ঠিক আছে, আচ্ছা আমার যদি তুই অ্যানালিটিক্যালি ভাবিস যে সার্কেল কি দেয়, তুই বলিস তুই ছোটবেলা থেকে সার্কেলের একটা এরিয়া আছে, সার্কেলের পেরিমিটার আছে, এরিয়া আছে, আমরা এরিয়ার ফর্মুলা জানি। ভালো করে বোঝ যে তুই যদি অ্যানালিটিক্যালি জিনিসটাকে ভাবিস, তাহলে সার্কেল একটা ডিস্কের বাউন্ডারিটা, একটা ডিস্কের বাউন্ডারিটা, যেটা এই যে জিনিসটা তুই এখানে পাচ্ছিস, এই যে জিনিসটা তুই এখানে পাচ্ছিস, এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটাতে কিন্তু ডিস্ক আছে, সার্কেল নেই, ঠিক আছে। তোকে আর তোকে ডিস্কের ব্যাপারে জিজ্ঞেস করেনি, তোকে জিজ্ঞেস করেছে সার্কেলের ব্যাপার, ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে এখানে অ্যাকচুয়ালি আন্ডার আ কার্ভ লেখাটা খুব ভুল হয়েছে, এটা বুঝতে লোকদের কনফিউজ, এখানে লোকজন সার্কেলই ভেবে নেয়। এখানে হচ্ছে এরিয়া কভার্ড বাই, covered by covered by a region, covered by a region bounded by a curve, এইটা হচ্ছে অ্যাকচুয়াল এখানে বক্তব্যটা। এরিয়া কভার্ড বাই আ রিজিয়ন, রিজিয়নের দ্বারা কভার্ড হতে হবে, নাহলে লোকজন এই সার্কেলের আইডিয়াটাকেও নিয়ে নেয়। তো সার্কেল তো অ্যাকচুয়ালি জাস্ট বাউন্ডারি দিচ্ছে, ওই রিজিয়নটার বাউন্ডারি দিচ্ছে, অ্যাকচুয়াল রিজিয়নটাকে ডিস্ক, তাই না, এরিয়াটা ডিস্কের, ঠিক আছে। সার্কেল যে এরিয়াটা কভার করছে, আমরা ছোটবেলাতে আমরা সবসময় এটাই বলে বলে অভ্যস্ত যে সার্কেলের পেরিমিটার, সার্কেলের এরিয়া, আমরা এটাই বলি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এরিয়া বাউন্ডেড বাই দ্য সার্কেল, সার্কুলার রিজিয়ন, এরিয়া বাউন্ডেড বাই সার্কুলার রিজিয়ন, সার্কেলের দ্বারা, বৃত্তের দ্বারা যে এরিয়াটা আমাদের মানে এরিয়া বলবো, এরিয়ার বাংলায় ভুলে গেছি, তো বর্গক্ষেত্র বোধহয়, তো সেটা যতটা কভার করে আছে, ঠিক আছে, ওই সার্কেলটা, তাহলে এরিয়া কভার্ড বাই সার্কেল, তখন তুই বলতে পারবি এরিয়া আছে। কিন্তু আমরা বলে থাকি কি সার্কেলের এরিয়া, কিন্তু অ্যাকচুয়াল কথাটা সার্কেলের দ্বারা কভার্ড রিজিয়নটার এরিয়া, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। এরপরে R1 R2 R3 পরে আর পরে তুই আর এরপরে তুই আর কোনো মেজারেবল সেট প্রচুর আছে, কিন্তু সেগুলো কোনো ডিফাইন্ড নেম নেই, ঠিক আছে, তো ফিজিক্সের ভাষায় আর কি, তো সেখানে আমরা কিছু বলছি না। আমাদের পরীক্ষায় কোশ্চেন এই তিনটে জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দিয়ে দেয়, যে এরিয়া এর মেজার বার করা, ঠিক আছে। তো এটি মেজারেবল সেট স্ট্যান্ডার্ড তিনটে সেকশন, ঠিক আছে। এবার এখানে আসছে হচ্ছে যে আমরা এখানে তিনটে জিনিস দেখলাম, লেন্থ, এরিয়া এবং ভলিউম। তা লেন্থ হচ্ছে যদি তুই রিয়েল লাইন নিয়ে আলোচনা করিস, তাহলে তুই সেখানে লেন্থ মানে হচ্ছে ইন্টারভালের লেন্থ আর কি, সহজ কথা, সহজ একদম বক্তব্য, ইন্টারভালের লেন্থ। ধর আমরা যদি বলি এখানে, এটা পার্ট নাম্বার এ ছিল, এটাকে এ নাম দে, বি তে, যে লেন্থ অফ ওপেন সাবসেট, এটা কি লেন্থ অফ সাবসেট,
এই জিনিসটা কি বস্তু? এই মেজারেবল সেটের আন্ডারেই, হ্যাঁ, মেজারেবল সেটের আন্ডারই এগুলো হচ্ছে। ওকে, লেন্থ অফ অ্যান ওপেন সাবসেট। এখানে কি করতে হচ্ছে? তোর কাছে একটা ওপেন সাবসেট আছে, সাপোজ আমি বলছি যে ইফ জি সাবসেট অফ এ বি, জি সাবসেট অফ এ বি be any open subset. G subset of AB be any open subset. Then there exists a countable family, এটা আমরা জানি, countable family of disjoint open interval say In such that G equals to union of In, যেখানে n হচ্ছে আমাদের ইন্ডেক্সটা। ঠিক আছে, এইটাই আমরা লিখি। ঠিক আছে, কোন ওপেন সেটকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে লেন্থ অফ জি, যদি বলি যে লেন্থ, এইভাবে আমরা লেন্থকে রিপ্রেজেন্ট করছি, দিস ইজ ফর লেন্থ of the open subset, open set G is defined as the sum of the length of the intervals of this family, that is এইটা। ঠিক আছে, এটাকে আমরা বলবো লেন্থ। ঠিক আছে, তাহলে এটা একটা মেজার হলো, মেজারেবল সেট হলো। এখন এখানে একটা কন্ডিশন আছে, যদি ইফ G2 যদি G1 এর ভেতরে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে লেন্থ অফ G2 এটা লেস ইকুয়ালস টু লেন্থ অফ G1 হবে। And also if G1 intersection G2 যদি empty set হয়, then G1 union G2 equals to G1 G2 summation। এটা আমরা জানি যে ইউনিয়নের মেজার হচ্ছে মেজারের সাম, এটা আমরা পড়েছি। এটা ইকুয়ালিটি কখন হোল্ড হয়? যখন আমরা ডিসজয়েন্ট সেট বলতে পারি। ঠিক আছে, আমরা এটা পড়েছি যে ইউনিয়নের মেজার মানে ইউনিয়ন অফ এ এন, তার মেজার ইজ ইকুয়ালস টু মেজার অফ সামেশন অফ মেজার অফ এ এন। এটা ইকুয়াল টু তখনই হোল্ড হয়, আমার নিজের অভ্যেস লেস ইকুয়ালস টু লেখা, কিন্তু ইকুয়াল টু তখনই হোল্ড হয় যখন ডিসজয়েন্ট হয়। ঠিক আছে, আদারওয়াইজ লেস দ্যানই হবে, কারণ আমরা জানি যে ইউনিয়নে একটা এলিমেন্ট দুবার আসে না, কিন্তু সামেশনে একটা এলিমেন্ট দুবার কেন 10 বারও আসতে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, এই জিনিসটা খালি বল। এটা হচ্ছে যে এটা এ বি 1 নম্বর। ঠিক আছে, সেটা হচ্ছে লেন্থ অফ ক্লোজড সাবসেট। এটা খুব মানে লজিক্যালি সহজ।
কারণ আমরা জানি যে ক্লোজ সাবসেট মানে ওপেনের কমপ্লিমেন্ট, তাই না? ক্লোজ সাবসেট মানে হচ্ছে ওপেনের কমপ্লিমেন্ট, ফলে এটা ক্যালকুলেট করাও ইজি, ডিরেক্টলি তোকে ওপেনটা জান পুরোটা করতে পারবি। ঠিক আছে, তাহলে লেন্থ অফ ক্লোজ সাবসেট বলছে if f is any closed subset of closed interval AB, then the length mod of the closed subset F is defined as এইটা। ঠিক আছে, কারণ এই ক্লোজ সাবসেটটা কোনো না কোনো একটা ওপেন সেল কন্টেন্ট করাতেই পারবো। আমি বলছি এফ বি এনি ক্লোজ সাবসেট অফ এবি, ঠিক আছে? তাহলে আমি একটা ওপেন সেট ডিফাইন, ঠিক আছে, যার ভেতরে এফটা আছে। এখন ওপেন সেটের যে লেন্থ আর ওপেন সেট থেকে এফটাকে বাদ দিলে যেটুকুনি পড়ে আছে তার লেন্থ, এদের ডিফারেন্সটাই আমাকে এফ এর লেন্থটা দেবে। তো সেটা হচ্ছে আমাদের আইডিয়া। ঠিক আছে, এখানে একটা ছোট্ট নোট আছে, এটা হচ্ছে since f is closed implies g difference f will be an open set and hence defined. ঠিক আছে, is closed, g difference f will be open set, খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে g difference এটা স্বাভাবিক ওকে। তাহলে নোট হচ্ছে যে সিন্স f is closed, তাহলে g difference f will be an open set এবং g difference f is defined, কারণ অলরেডি আমরা ডিফাইন করেছি। তাহলে ইন পার্টিকুলার এফটাকে আমরা কি বলতে পারি, বি থেকে এটাকে বাদ দিয়ে দাও এবং এফ এর কমপ্লিমেন্ট। এটাও তো বলা যায় যে আমি যেহেতু এফটা গোটাটা এবি ইন্টারভালের ভেতরে রয়েছে, তাহলে এবি ইন্টারভালের লেন্থ থেকে এফ এর কমপ্লিমেন্টের লেন্থটাকে যদি আমি বাদ দিই, তাহলে এফ এর লেন্থটা পেয়ে যাবো। তো এইটা হচ্ছে আমাদের লেবেগের মানে এই দুটো হচ্ছে দুটো ইন্টারভাল ওরিয়েন্টেড মেজার। এবার হচ্ছে আমাদের 3 নম্বর, সেটা হচ্ছে আউটার মেজার। আউটার, তাহলে আউটার মেজার হচ্ছে এম স্টার, ওপরে স্টার সুপারস্ক্রিপ্টে ডিফাইন্ড হবে। যদি এটা এমটি সেট হয় তাহলে মেজার 0,
আর না হলে ইনফিমাম অফ লেন্থ অফ AI, এইটা, ঠিক আছে, ইনফিমাম অফ লেন্থ অফ AI। এবার এখানে ছোট্ট করে একটা বলে দেওয়া উচিত যে সেটা হচ্ছে এই যে I ইজ আ কভার অফ A, ঠিক আছে। এবার আনতে হবে একটা কাউন্টেবল ফ্যামিলি অফ কভার, এখানে কাউন্টেবলও লিখে নেওয়া উচিত। is a countable family of open intervals such that union II is greater equals to A। এর মানে এটা কভারের ডেফিনেশন, এটা কভার, ঠিক আছে। আই এর আইটা, এটা 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 কার ভেতরে, ইউনিয়ন অফ AI এর ভেতরে, হোয়ার A ইজ নন এমটি সেট, ঠিক আছে। এইটা এবার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি যদি এর মাপি তাহলে আমাকে এই ইউনিয়নের মেজার মাপতে হবে। ইউনিয়নের মেজার মাপা মানে হচ্ছে মেজারের সাম, কিন্তু কোন মেজার? এখানে যদি আমি ইন্টারভালের উপর মেজার লাগাই তাহলে ইন্টারভালটা কিন্তু আমাদের লেন্থ দেবে, ইন্টারভালটা আমাকে লেন্থ দেবে, ওকে। তাহলে সেটা ইন্টারভালের মেজার হলো। এবার এরকম যত ইন্টারভাল আছে, এটা বুঝতে হয় ভালো মতো, এরকম যত ইন্টারভাল, মানে যত ইন্টারভালের কালেকশন আছে, ধর আমার কাছে একটা কালেকশন আছে, এটা হচ্ছে এস, তার ভেতরে ইন্টারভাল গুলো হচ্ছে আই স্মল আই, এটা হচ্ছে এস। আর একটা কালেকশন আছে টি, যার মধ্যে ইন্টারভাল গুলো হচ্ছে জে আই, ঠিক আছে। আর একটা ইন্টারভাল আছে টি ডাব্লিউ, যার মধ্যে এলিমেন্ট গুলো হচ্ছে কে আই। এরকম ভাবে প্রচুর রয়েছে। এবার প্রত্যেকের লেন্থের সাম, এটা আমাকে একটা পার্টিকুলার নাম্বার দেবে, আমি বলছি হচ্ছে স্মল আই, এর লেন্থের সাম আমাকে দিচ্ছে স্মল জে, এর লেন্থের সাম আমাকে দিচ্ছে স্মল কে, এরা দিতে থাকছে, এরকম চলতে থাকছে। এবার এই যে আই জে কে যত আছে, এদের সবাইকে একটা সেট ধরো, সবাইকে একটা সেট ধরো এবং তার ইনফিমামটা বার করো। এই ইনফিমামটাই হচ্ছে আমাদের আউটার মেজার, ঠিক আছে। এই ইনফিমামটাই আমাদের হচ্ছে আউটার মেজার, ওকে। এইটা হচ্ছে আমাদের গল্প। তাহলে কি করা হচ্ছে, ক্যাপিটাল এ সেটের, ক্যাপিটাল এ সেটের যতগুলো ওপেন ইন্টারভাল, মানে কাউন্টেবল ফ্যামিলি অফ ওপেন ইন্টারভাল, যতগুলো এরকম ফ্যামিলি আছে, পসিবল যতগুলো ফ্যামিলি আছে, সেই প্রত্যেকটা ফ্যামিলির লেন্থের সাম নেওয়া হচ্ছে, যেটা এক একটা পজিটিভ রিয়েল নাম্বার। প্রত্যেকটা ফ্যামিলির লেন্থের সাম এক একটা পজিটিভ রিয়েল নাম্বার। সেই পজিটিভ রিয়েল নাম্বার গুলোর সেট বানানো হচ্ছে, সেই সেটের ইনফিমাম বার করা হচ্ছে। সেই ইনফিমামটাকে আমরা বলছি হচ্ছে আউটার মেজার, ঠিক আছে। সেই ইনফিমামটাকে আমরা বলছি হচ্ছে আউটার মেজার, ঠিক আছে। এই আউটার মেজারের ভ্যালুটা, ইনফিমামের ভ্যালুটাও জিরো হতে পারে যদি কাউন্টেবল সেট হয়, তাহলে এই ইনফিমামের ভ্যালুটাও জিরো হতে পারে যদি ক্যান্টর সেট হয়, ঠিক আছে। ফলে একমাত্র এমটি সেটের জন্য জিরো দেবে তা নয়, নন এমটির জন্য জিরো দিতে পারে, কিন্তু সেটা ক্যালকুলেটিভ ওয়েতে দেবে, আমরা ক্যালকুলেশন করে প্রুফ করতে পারবো জিরো। কিন্তু এমটি সেটের জন্য ডিরেক্টলি বলবো জিরো, এটাই হচ্ছে ব্যাপার। ফলে আউটার মেজার সেটাও কিন্তু একটা ম্যাপিং, সেটাও মেজারেবল সেটের ম্যাপিং, মেজারেবল সেট গুলোকে একটা ভ্যালু দিচ্ছে, তার ম্যাপিং। ফলে আউটার মেজার নিজেও একটা ম্যাপ, ঠিক আছে। তাহলে এভাবে আমরা আউটার মেজার ডিফাইন করলাম, ক্লিয়ার? আউটার মেজারের ডেফিনেশন, ঠিক আছে। আমি যে সেটের আউটার মেজার নিচ্ছি, সেই সেটের যতগুলো ফ্যামিলি অফ কাউন্টেবল ফ্যামিলি অফ ওপেন ইন্টারভাল আছে, যতগুলো ফ্যামিলি আছে, ঠিক আছে, সেই ফ্যামিলির লেন্থের সাম গুলো আমরা বার করছি। লেন্থের সাম গুলো
এক একটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এরকম এক একটা পজিটিভ রিয়েল নাম্বার বেরোচ্ছে, সেই পজিটিভ রিয়েল নাম্বারের কালেকশন নিচ্ছি, সেটার ইনফিমাম বার করছি। ঠিক আছে, সেই ইনফিমামটা হচ্ছে আমাদের এক্সটেরিয়ার বা আউটার মেজার। এবার ইনার মেজার হচ্ছে বি মাইনাস এ মাইনাস আউটার মেজার, এটাই হচ্ছে ইনার মেজার। ঠিক আছে, এটা কখন হবে? আউটার মেজার অফ এ কমপ্লিমেন্ট। এটা কখন হবে? যে এটা হচ্ছে এ বির সাবসেট। ঠিক আছে, এটা এটা দেওয়া থাকতে হবে, এটা এ বির সাবসেট। ফলে এ বির লেন্থ থেকে কমপ্লিমেন্টের লেন্থটুকু বাদ দিলে, কমপ্লিমেন্টের মেজারটুকু বাদ দিলে, কারণ ক্যাপিটাল এই যে এ বি ইন্টারভালের ভেতরেও এ কমপ্লিমেন্ট কিছুটা আছে, তো সেইটাকে বাদ দিয়ে দিলে যেটুকুনি পড়ে থাকবে সেটা হচ্ছে এর ইনার মেজার। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল আমাদের এখানে, এটা গেল 1 নাম্বার আউটার মেজার, এটা গেল 2 নাম্বার ইনার মেজার। এবার আসছে লেবেগ মেজার। লেবেগ মেজার, লেবেগ মেজার। তা লেবেগ মেজারটা কি? লেবেগ মেজারটা হচ্ছে এই ইনার এবং আউটার মেজার যেটা, সেটা যখন সেম হবে। আমি বলছি মেজার অফ এ বেসিক্যালি এক্সটেরিয়ার মেজার অফ এ আর ইন্টেরিয়ার মেজার অফ এ দুটো যখন সমান, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মেজার অফ এ। ঠিক আছে, বা লেবেগ মেজারেবল আমরা তখনই বলবো। এটা একটা ডেফিনেশন, ডেফিনেশন নাম্বার 1। ডেফিনেশন নাম্বার 2 একটা আছে, এটা হচ্ছে এ ইজ সেড টু বি, এটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, যেটা আমরা ডিএসসি তে এমএসসি তে ফার্স্টের দিকে পড়ি, প্রথমে পড়ি এই ডেফিনেশনটা। লেবেগ মেজারেবল if for each set E subset of R we have এইটা, যেটা ই আছে আর এর সাবসেট, ইটা এ কে ইন্টারসেক্ট করবে এবং ইটা এ কমপ্লিমেন্ট কে ইন্টারসেক্ট করবে, তার মেজারটা ই এর মেরে হতে হবে, তাহলে আমি এটাকে মেজারেবল বলবো। মানে কি, এইটা আমার কাছে একটা ই আছে, ঠিক আছে, এটা আমার কাছে একটা ভালো আঁকি, ঠিক আছে, একটা ই, দিস ইজ আওয়ার ই, ওকে। এবার আমার কাছে একটা এ আছে, তাহলে এটা সাপোজ আমাকে এভাবে ইন্টারসেক্ট করছে, সাপোজ এটা হচ্ছে আমাদের এটা, দিস ইজ এ, তাহলে বাকিটা এ কমপ্লিমেন্ট। তাহলে এখন এই যে সেকশনটা আমি এখানে পাচ্ছি, এই যে সেকশনটা আমি এখানে পাচ্ছি, এই সেকশনটা হচ্ছে আমাদের জোন, এটা হচ্ছে আমাদের জোন, সেকশনের বাকিটা। এবার বাকিটা যেটা এ কমপ্লিমেন্ট, সেই এ কমপ্লিমেন্টের সাথে ই এর মেয়ে, এবার এদের দুজনের সাম, তাহলে আমি এইটুকুনি পোর্শনের সাথে
এই পোর্শন এটা পোর্শনের সাম যদি আমরা অ্যাড করি তাহলে যদি সেটা ই এর মেজারের সাথে ইকুয়াল আসে। এবার এখন দেখ একটা জিনিসটা সেট দেখে, কারণ এটা একটা মেট্রিক স্পেস, আমি এখানে R2 তে এঁকেছি জিনিস, বোর্ডটা একটা R2, ফলে আমি আইপ্যাডটা একটা R2, আইপ্যাডের স্ক্রিনটা R2, ফলে আমি R2 তে এঁকেছি। ফলে এখন তো স্বাভাবিকভাবেই মনে হবে যে এটা তো সত্যি, তো স্বাভাবিকভাবে যে এটা তো সত্যি, এটা তো হচ্ছে ইকুয়াল। কিন্তু অ্যাকচুয়ালি ইন জেনারেল অ্যাবস্ট্রাক্ট সেট গুলোতে আমরা এভাবে তো ছবি আঁকতে পারবো না, সেই ক্ষেত্রে যাতে সমান হয়, এই ক্ষেত্রে সমান দেখেই বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে যদি এরকম ঘটনা ঘটে এবং এই দুটো পোর্শনের মেজারের স্থান এই মেজারের সাথে সমান, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে এক্সটেন্ড, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মেজারেবল, এটা হচ্ছে মেজারেবল। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা কিছু প্রপার্টি দেখবো, যে প্রপার্টি গুলো আমাদের পরীক্ষার হলে কাজে লাগাতে হবে। তাহলে এটা গেল আমাদের মেজারেবিলিটির ডেফিনেশন, পার্ট এ পুরোটা শেষ। এবার হচ্ছে মেজারেবল সেটের প্রপার্টি। তাহলে আমরা এখানে পড়লাম হচ্ছে একটা পার্টে আমরা পড়লাম মেজারেবল সেট কাকে বলে, মেজারেবল সেটের যে মধ্যে একটাতে রিয়েল R2 R3 ব্যাপার, স্ট্যান্ডার্ড মেজারেবল সেট গুলো ওপেন সেট এবং ক্লোজ সেটের লেন্থ দিয়ে কি করে মাপা যায়। এবং আমরা 3 নম্বর এতে পড়লাম হচ্ছে যে, আচ্ছা এটাকে 3 নম্বরের, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, আমার সুবিধার জন্য তুই যা ইচ্ছা নাম দিতে পারিস। সি, এখানে আমরা আউটার মেজার, ইনার মেজার এবং লেবেক মেজার করেছি। এবার আসছি হচ্ছে আমরা ডি তে। ডি, ডি হচ্ছে আমাদের প্রপার্টি, প্রপার্টি প্রপার্টি অফ এ মেজারেবল সেট। কি কি প্রপার্টি আছে? প্রথমে 2-3টে প্রপার্টি আমরা সবাই জানি। একটা হচ্ছে যদি আমার কাছে একটা কাউন্টেবল কালেকশন থাকে, the countable collection, subset of R, countable is a countable collection. এইটা subset of R, A is countable, countable, তাহলে মেজার অফ A যেটা, এটা হচ্ছে 0। 3 নাম্বার, এখানে কাউন্টেবল সেটের মধ্যে ফাইনাইট, ইনফাইনাইট, এমটি সবকটাই পড়ছে। ঠিক আছে, 3 নাম্বার, a set with outer measure different from 0 is uncountable. Yes, ঠিক আছে। মেজার যদি 0 না হয়, আউটার মেজার, যেমন রেশনাল আউটার মেজার 0, মানে কোনো অসুবিধা নেই। ইরেশনাল আউটার মেজার তুই কিছু 0 নয়, কারণ তাহলে ইরেশনাল কাউন্টেবল হয়ে যেত, তাহলে আউটার 0 নয়, ফলে সেইটা যে কোনো সেট যার আউটার মেজার 0 নয়, যে কোনো সেট যার আউটার মেজার 0 নয়, সে কিন্তু কাউন্টেবল সেট। ঠিক আছে, 4 নাম্বার বলছে এ এবং বি দুজনেই হচ্ছে আর এর সাবসেট, সাচ দ্যাট এ বি হচ্ছে ডিসজয়েন্ট।
ঠিক আছে, তাহলে বলছে মেজার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু মেজার অফ এ, এটা বেসিক প্রপার্টি মেজার অফ বি। ঠিক আছে, 5 নাম্বার, দ্য আউটার মেজার, এটা একদম শুরুতে আমি লেখালাম আউটার মেজার অফ অ্যান ইন্টারভাল, এই থিওরেমটাও অ্যাকচুয়ালি খুব মানে ইম্পর্টেন্ট ছিল। আউটার মেজার অফ অ্যান ইন্টারভাল ইজ ইকুয়াল টু ইটস লেন্থ। 6 নাম্বার, এ লিনিয়ার সেট A of outer measure 0 is Lebesgue measurable. A inner set, sorry, a linear set লিনিয়ার সেট বলতে কি ইন্টারভেল বোঝাচ্ছেন, মানে রিয়েল লাইনে ইন্টারভেল সেটা? এটাই আমি বলতে চাইছি, দাদা বলতে চাইছে যে a linear set A of outer measure 0 is Lebesgue measurable. এখন এর মানে কি? ঠিক আছে, প্রথমে জানতে হবে যে লিনিয়ার সেটটা কি। ঠিক আছে, লিনিয়ার সেটটা কি? অ্যাকচুয়ালি লিনিয়ার কথার অর্থ হচ্ছে লাইন। তো এখান থেকে লাইনের ব্যাপারে আমরা কি বলতে পারি? অ্যাকচুয়ালি আমার কথা শোনা যাচ্ছে? আমার এখানে আমার ল্যাপটপে কেটে যাচ্ছে, একটু বলতো হ্যাঁ, কথাটা শুনতে শুন। পাচ্ছি। তোর কথাটাও কাটছে, একটা সমস্যা হচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি তোর কথা কেটে যাচ্ছে, তাই আমি ভাবছি আমার কথা বোধহয় কেটে যাচ্ছে। তো লিনিয়ার সেটটা কি? লিনিয়ার মানে আমরা বলতে চাইছি হচ্ছে লাইন। ঠিক আছে, লিনিয়ার মানে আমি বলতে চাইছি হচ্ছে লাইন। এবার লিনিয়ার কথাটা আসছে কোত্থেকে? যখন আমরা লিনিয়ার কম্বিনেশনের কথা বলছি। এখন লিনিয়ার সেট মানে হচ্ছে একটা সেট যেটা লিনিয়ার সাবস্পেসকে কন্টেইন করে। ঠিক আছে, আমি আবারও বলি, লিনিয়ার সেট মানে কি? লিনিয়ার সেট মানে কি? লিনিয়ার মানে লাইন, লাইন আসে লিনিয়ার কম্বিনেশন থেকে। ঠিক আছে, ফলে আমার কাছে যদি একটা লিনিয়ার সাবস্পেস থাকে, লিনিয়ার সাবস্পেস মানে ধর আর এন এর যে লিনিয়ার সাবস্পেস গুলো, আর এন আছে, আর 3 আছে, এই লিনিয়ার সাবস্পেস কি? x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু y, তাই না? এগুলো হচ্ছে লিনিয়ার সাবস্পেস। ঠিক আছে, তাহলে একটা সেট, the linear set, a set contained in some linear subspace. ঠিক আছে, contained in some linear subspace. যেমন দেখ, আমি এখনের শুরুতেই, আজকের ক্লাসের শুরুতেই আমি লিখিয়েছিলাম R1 এ লেন্থ, R2 তে এরিয়া। এখন R2 তে তোকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দেয়, তাহলে ওর মেজার কি হতো? 0। R2 তে তোকে যদি একটা সেট, একটা লাইন দিয়ে দেয়, তাহলে তার মেজার কত? 0। R3 তে একটা লাইন দিয়ে দেয়, তার মেজার কত? R3 তে একটা লাইন দিয়ে দেয়, তার মেজার কত? 0। কারণ ওখানে মেজার তো অ্যাকচুয়ালি এরিয়া ভলিউমে সব। ফলে যখন তুই বলছিস যে একটা লিনিয়ার সেট, তখন সেটা কন্টেন্ট হচ্ছে না লিনিয়ার সাবস্পেসের ভেতরে। লিনিয়ার সাবস্পেস মানে লাইনের ভেতরে, সহজ কথা, খুব সস্তার কথা। ঠিক আছে, এবার এবার দেখ, এখানে যে কোনো আর এন এর জন্য এটা সত্যি। এবার আর এন এর জন্য সত্যি হলে সবার আগে এটা প্রশ্ন আসবে, আর ওয়ানে তো আর ওয়ানে অসুবিধা হবে। মানে এই জন্য এখানে কথাটা বলেছে লিনিয়ার সেট অফ আউট। ঠিক আছে, ঠিক আছে, এখানে এই জন্য কথাটা বলেছি। তার বাকি যখন আমি বাকি আর এন গুলো নিয়ে আলোচনা করব, বাকি আর এন গুলো, সেখানে লাইনের মেজার 0। ঠিক আছে, ওকে, কিন্তু আর এর ক্ষেত্রে লাইনের মেজার 0, লাইনের মেজার লেন্থ। কিন্তু বলছে যদি ওরকম লাইনের ভেতরে একটা সেট থাকে যার আউটার মেজারটা 0, তাহলে
কোনো অসুবিধা নেই। এরা সবাই লেবেক মেজারেবলের আইডিয়ার মধ্যে পড়বে, সবাই লেবেক মেজারেবল হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা আমি বললাম অ্যানালিসিসের রেসপেক্টে, যে অ্যানালিসিসে বা মেজার থিওরিতে লিনিয়ার সেট মানে কি, একটা সেট যেটা কন্টেন্ট ইন সাম লিনিয়ার সাবস্পেস। ঠিক আছে, আর লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে ডেফিনেশনটা একটু বদলে যায়। ঠিক আছে, ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে একটা মানে আইডিয়াটা বদলে। লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে তুই বলবি যে একটা ভেক্টর সাবস্পেসই, কারণ লিনিয়ার সেট, লিনিয়ার অ্যালজেব্রাতে একটা লিনিয়ার সাবস্পেসই। ঠিক আছে, যার অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ভেক্টর সাবস্পেস, সহজ কথা। ঠিক আছে, বাকিটা বাকি তুই যদি খুব ইন জেনারেল ভাবতে চাস, তুই কনভেক্স লিনিয়ার কম্বিনেশন ভাবতে পারিস বা কনভেক্স কম্বিনেশন ভাবতে পারিস, সেগুলো ভাবতে পারিস। ঠিক আছে, ওকে। একটা লাইন মানে এখানে আর থ্রিতে একটা লাইন তুই নিলি, যেটা যেটা একটা লিনিয়ার সেট। একটা লাইন যেটা আর3 ভেতরে আছে সেটা একটা লিনিয়ার সেট, আর2 ভেতরে লাইন আছে সেটা লিনিয়ার। এবার যদি তুই বলিস লাইনের মধ্যে এখানে একটা ছোট্ট অংশ তুলে নিবি, একটা তোর লাইন সেগমেন্ট রয়েছে এত বড়, তুই কি করলি, এর একটা ছোট্ট পোর্শন তুই তুলে নিচ্ছিস, ধর এইটুকুনি পোর্শন, তুই এইটুকুনি পোর্শন নিলি, তাহলে এটাও লিনিয়ার সেট, এটা লাইনের একটা পার্ট। ঠিক আছে, তো আমরা আপাতত অ্যানালিসিসের রেসপেক্টে বলছি সেট ইজ কন্টেন্ট ইন সাম লাইন লিনিয়ার সাবস্পেস, কিন্তু বাকি আইডিয়া গুলো রয়েছে কিন্তু। ঠিক আছে, তো এটা হচ্ছে বক্তব্য। এখান থেকে যেটা কনক্লুশন আসে, সেটা যেটা খুব গুরুত্বপূর্ণ কনক্লুশন, বিশেষ করে আমাদের নেটের ক্ষেত্রে, বলছে এমনি সাবসেট অফ এ রেকটিফিয়েবল কার্ভ। যেহেতু আগের দিন আমরা বাউন্ডেড ভ্যারিয়েশনটা পড়েছি, ফলে যে কোনো বাউন্ডেড ভ্যারিয়েশন ফাংশনের করেসপন্ডিং যে কার্ভটা হয় সেটাকে আমরা বলি রেকটিফিয়েবল। ঠিক আছে, রেকটিফিয়েবল কার্ভ, এনি সাবসেট অফ এ রেকটিফিয়েবল কার্ভ অফ ফাইনাইট লেন্থ। এই ফাইনাইট লেন্থের আইডিয়াটা আসছে হচ্ছে বাউন্ডেড ভ্যারিয়েশন থেকে, ইজ মেজারেবল, যেটা থেকে আমাদের আর3 এবং আর2 এর জন্য যে স্টেটমেন্ট গুলো আমরা তৈরি করেছিলাম সেইটা আসছে। আমরা আর3 এবং আর2 এর জন্য যে স্টেটমেন্ট গুলো তৈরি করেছি সেইটা। ঠিক আছে, ওকে। তাহলে এনি সাবসেট অফ এ রেকটিফিয়েবল কার্ভ, যেহেতু আমরা আগের দিন বাউন্ডেড ভ্যারিয়েশন পড়েছি, যে কোনো বিভি ফাংশনের করেসপন্ডিং কার্ভটাই হচ্ছে রেকটিফিয়েবল, সহজ কথা। আমি এখানে আরো অনেক বক্তব্য আছে, ঠিক আছে, আরো অনেক বক্তব্য, তুই যদি মানে বাউন্ডেড ভ্যারিয়েশনের নোটটা পড়ে থাকিস, বই থেকে পড়ে থাকিস, তুই ওখানে রেকটিফিয়েবল কার্ভের আর একটা পুরো সেকশনই রেকটিফিয়েবল কার্ভ, রেকটিফিয়েবিলিটি বলে। ঠিক আছে, সেখানে আরো ডিটেলে আছে, আমি অত দূর বলছি, অ্যাজিউম করছি ওটা প্রয়োজন পড়ে না, আমি খুব সস্তায় বলছি যে এনি সাবসেট অফ রেকটিফিয়েবল কার্ভ অফ ফাইনাইট লেন্থ ইজ মেজারেবল। এটা অ্যাকচুয়ালি কনক্লুশন। ঠিক আছে, ওকে, স্যার রেকটিফিয়েবল এটা একটা কার্ভটা গুরুত্বপূর্ণ একটুখানি বলুন। আচ্ছা, রেকটিফিয়েবল কার্ভ বলতে গেলে একটু বাউন্ডেড ভ্যারিয়েশনে ফেরত যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, বাউন্ডেড ভ্যারিয়েশন থেকে আমরা কি জানি, কি জানি, বাউন্ডেড ভ্যারিয়েশন আমাকে কি দেয়, কি দেয়? আমরা আগের দিন যে বাউন্ডেড ভ্যারিয়েশন পড়লাম, এখান থেকে আমরা কি বলতে পারি, যে আমাদের কাছে একটা ভ্যারিয়েশন ফাংশন আছে। হ্যাঁ, ভ্যারিয়েশন ফাংশন আছে, যে আমার কাছে ফার্স্ট অফ অল একটা কার্ভ আছে। ঠিক আছে, একটা কার্ভ আছে, যেমন ধর যেহেতু ডিফারেন্সিয়াল জিওমেট্রি মনে থাকে, তাহলে আমরা কার্ভ নিতাম একটা ক্লোজড ইন্টারভাল থেকে আর এনে, তাই না? ওই যেখানে আমরা প্যারামেট্রাইজেশনের ডেফিনেশন দিতাম, তো এবি থেকে আর এনে। ঠিক, এখন যেহেতু আমি এখানে রেকটিফিয়েবল কার্ভ বলছি, ফলে আমাকে আর আমি আর এ বলতে পারবো না কোনো কথা, এখন আমাকে ম্যানিফোল্ড চাই, মানে আমাদের আর এন চাই, কারণ মানে প্যারামেট্রাইজেশনটা ম্যানিফোল্ডেই হয়, যেহেতু আর এন একটা স্মুথ ম্যানিফোল্ড, তাই আমরা আর এন কে কনসিডার করি ক্লাসিক্যাল ডিফারেন্সিয়াল জিওমেট্রির প্রেসলির বই অনুসারে।
ঠিক আছে? তো এখান থেকে আমরা ভ্যারিয়েশন ফাংশন বার করি, ভ্যারিয়েশন অফ গামা, সেটা বেসিক্যালি হচ্ছে সুপ্রিমাম অফ সামেশন, যেহেতু আর এন বলছি তাই এখানে নর্ম দিয়ে দিচ্ছি, আর বললে আমি মড দিতাম টি আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশন। আমি একটুখানি জিনিসটাকে আপডেট করলাম, কারণ তুই যেহেতু রেক্টিফিয়েবিলিটি জানতে চাস, ফলে এখানে আর একদম বাউন্ডেড ভ্যারিয়েশনের নোটেশন ইউজ করলে চলবে না, এখন আমাদের আর এন এর নোটেশন ইউজ করতে হবে। ফলে এটা এবার এটা চলে হচ্ছে পার্টিশনের ওপরে, আমরা এখানে পার্টিশনটা আমাকে যেহেতু টি দিচ্ছে আমরা তাই টিআই লিখে দিচ্ছি। টিআই মানে হচ্ছে এই পার্টিশনের এলিমেন্ট, এটা লেস দ্যান ইনফিনিটি। এইটার অর্থ হচ্ছে দিস মিনস দ্য কার্ভ হ্যাজ ফাইনাইট লেন্থ। এটার অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, আগের দিনের বাউন্ডেড ভ্যারিয়েশন দেখেছি, সেখান থেকে আমরা এটা ডিটো লিখতে পারি। ঠিক আছে, মানে ওই যার ফাইনাইট লেন্থ আছে যেই কার্ভের সেটাকেই রেক্টিফিয়েবল কার্ভ বলছে। হ্যাঁ আপাতত তাই, আরেকটু বলতে হয়। রেক্টিফিয়েবল কার্ভ উইথ রেসপেক্ট টু বিভি ফাংশন। তাহলে এখান থেকে তোর যে কথাটা, যেটা একদম সত্যি কথা, সেটা আমি প্রথমে স্টেট করছি। সো রেক্টিফিয়েবল কার্ভ ইকুয়ালস টু এ কার্ভ অফ বাউন্ডেড ভ্যারিয়েশন equals to a curve of finite length. সস্তার কথা। এবার আসছি আমরা রেক্টিফিয়েবল কার্ভ থেকে মেজারে কি পাই, মানে যেহেতু আমরা এখানে কনক্লুশনটা ড্র করলাম, এবার কথাটা আরেকটু ডিটেলে যাই। এটা তো একদম ওপরের লেভেলের কথা, যে ঠিক আছে এটাতে কোনো অসুবিধা নেই। বলছে ইফ গামা, এটা হচ্ছে থিওরেমটা, মানে যেটা আমরা ওপরে এই কনক্লুশনটা লিখেছি। বলছে ইফ গামা ইজ আ রেক্টিফিয়েবল কার্ভ, এগুলো সব এবার এইখানে অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন, একদম একই তারে মাথা, সব একসাথে আসছে। রেক্টিফিয়েবল কার্ভ, দেন ইটস ইমেজ এ, সেটা হচ্ছে গামা অফ এবি, এবিটার ইমেজটাই হচ্ছে আন্ডার গামা, সেটা হচ্ছে এ। তাহলে আর টু তে আমি বলছি এম টু ইন আর টু। ঠিক আছে, আর টু তে আমরা বলছি এম টু, এম এন হচ্ছে আর এন এ, if the curve provided if the curve exists in Rn। ঠিক আছে, কারণ কারণ একটা কার্ভ যেটা আর টু সেটা আর এন এ থাকবে, এরকম কোনো মাথার দিব্যি নেই। ঠিক আছে, তাহলে সো a rectifiable curve has Lebesgue measure 0 in any Rn। ঠিক আছে, এবার এখান থেকে তুই জিনিসটাকে রিডিউস করতে পারবি। কোথায় রিডিউস করতে পারবি? এটা হচ্ছে আমাদের মেন বক্তব্যটা, যেটা আমরা থিওরেমটা ওখানে যে স্টেটমেন্টটা কনক্লুশনে লিখেছি। এবার এখানে একটা আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে এনি সাবসেট, সেটা আসেনি, সেটা আনতে হবে। তাহলে এখান থেকে করোলারি, সেটা হচ্ছে যে রেক্টিফিয়েবল কার্ভ হ্যাজ আউটার মেজার 0 in Rn, আউটার মেজার 0 in Rn। প্রথম, এবার দ্বিতীয়, এটা এটা প্রথম কনক্লুশন, প্রথম করোলারি। দ্বিতীয়, এনি সাবসেট অফ এ মেজার জিরো সেট হ্যাজ আউটার মেজার জিরো। এটাও খুব বিখ্যাত থিওরেম, আউটার মেজার জিরো, এনি সাবসেট অফ এ মেজার জিরো সেট হ্যাজ আউটার মেজার জিরো। খুব স্বাভাবিক ব্যাপার, একদম ট্রিভিয়াল স্টেটমেন্ট, কিন্তু খুব
যে কোনো মেজার জিরো সেটের সাবসেটের আউটার মেজারটা জিরোই হবে সবসময়। 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে এনি সেট অফ আউটার মেজার জিরো is Lebesgue measurable। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু একটা সেট, সাপোজ আমি বলছি ই হচ্ছে একটা সেট, সেটা গামা অফ এবির সাবসেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এইটা মেজার জিরো সেট আর এনি সাবসেট অফ মেজার জিরো সেট আর আউটার মেজার জিরো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ই ইজ লেবেগ মেজারেবল, যেটা হচ্ছে আমাদের ওই কনক্লুশন। ঠিক আছে, এই এতটা খাটনি খাটলে তুই এখানে এই কনক্লুশনটাতে পৌঁছাতে পারবি, যে কনক্লুশনটা আমরা এখানে দিয়েছি। এনি সাবসেট অফ রেকটিফিয়েবল কার্ভ অফ ফাইনাইট লেন্থ ইজ মেজারেবল। মেজারেবল মানে লেবেগ মেজারেবল। তাহলে রেকটিফিয়েবল কার্ভ আমরা বুঝেছি। এখানে আমরা বুঝলাম যে রেকটিফিয়েবিলিটি থেকে মেজারের কি কন্ডিশন, এবং এখান থেকে আমরা বুঝলাম হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে সহজ কথায় একটা কার্ভ হচ্ছে রেকটিফিয়েবল ইফ অ্যান্ড অনলি ইফ কার্ভ the corresponding function of the curve is bounded variation। ঠিক আছে, তাহলে রেকটিফিয়েবল মানে ইফ অ্যান্ড অনলি বাউন্ডেড ভ্যারিয়েশন প্রুভ হয়ে গেল। লেবেগ মেজার জিরো সেট আমরা দেখলাম, তাহলে সাবসেট গুলো আউটার মেজার জিরো দেবে, আউটার মেজার জিরো হলে লেবেগ মেজারেবল হবে। তাহলে যে কোনো রেকটিফিয়েবল কার্ভের সাবসেট লেবেগ মেজারেবল হবে। এইটাই অ্যাকচুয়ালি এখানে আমাদের এইখানে বলতে চাইছে, বলছে এ সেট কন্টেন্ট ইন সাম লিনিয়ার সাবস্পেস। তাহলে যে কোনো লিনিয়ার সাবস্পেসের যে সেটটা আছে, এখন R2 R3 R4 Rn এ সব জায়গায় লিনিয়ার সাবস্পেস লাইন, তো তার একটা সাবসেট, তো সেটা অবশ্যই আউটার মেজার জিরো। কারণ সেটা কারণ লাইন মানে হচ্ছে রেকটিফিয়েবল, লাইন মানে হচ্ছে রেকটিফিয়েবল, লাইন সেগমেন্ট আর কি রেকটিফিয়েবল, তো সেটা লেবেগ মেজারেবল। তো এখান থেকে এই স্টেটমেন্টটা প্রুফ করা যেতে পারে। ঠিক আছে, তো এটা একটা পার্ট অফ দ্য প্রসেস ছিল যেটা আমরা দেখলাম 5, 6, 7। 7 বলছে বি যদি সাবসেট অফ এ হয়, এইটা কারণ এটা হচ্ছে মোনোটনি প্রপার্টি, এটাকে বলা হয় মোনোটনিসিটি। তো বি যদি সাবসেট অফ এ হয় তাহলে মেজার অফ বি সাবসেট অফ মেজার অফ এ হবে। ঠিক আছে, এবার যদি ধর মেজার অফ এটা যদি সাপোজ জিরো হয়, ইফ জিরো হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো মেজার অফ বিটা মানে আউটার মেজারটা সেটাও জিরো হবে। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারবো বি ইজ মেজারেবল, কারণ একটা সাবসেট অফ আউটার মেজার জিরো ইজ মেজারেবল। এক্ষুনি আমরা লিখলাম এনি সেট অফ আউটার মেজার জিরো। আচ্ছা, এইটা গেল আমাদের মেজারেবল সেট। এখন এখানে আর একটা স্টেটমেন্ট লিখে নেওয়া ভালো, 7 নাম্বার দিয়ে লিখেই নে। সেটা হচ্ছে এভরি bounded open set and every bounded closed set is measurable। ঠিক আছে, ওকে।
এইটা হচ্ছে এখানে আমাদের মেজারেবল সেট আমরা কনক্লুড করলাম, ঠিক আছে? মেজারেবল সেট, আর কিছু মেজারেবল সেটের ব্যাপারে বলার নেই, ঠিক আছে? এবার আসছে হচ্ছে মেজারেবল ফাংশন। তো আবার একবার দেখে নে পুরো ব্যাপারটা, তুই একবার দেখে নে, কোনো যদি তোর কিছু জিজ্ঞেস করার থাকে, তারপর আমরা মেজারেবল ফাংশনে যাব। মেজারেবল ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন, সিম্পল ফাংশন, স্টেপ ফাংশন, এই 4 রকমের ফাংশন দেখার পরেই আমরা ইন্টিগ্রেশনে ঢুকতে পারবো। কারণ ইন্টিগ্রেশন এই সমস্ত ফাংশন গুলোরই আইদার লিনিয়ার কম্বিনেশন আর না হলে ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা ফাংশন, ঠিক আছে? সহজ কথা, লেবেক ইন্টিগ্রেশনের জন্য। ঠিক আছে, ওকে, নেক্সট পার্ট। তাহলে এটা গেল আমাদের, পুরোটা গেল হচ্ছে মেজারেবল সেট। এবার আসছি আমরা মেজারেবল ফাংশন। তাহলে প্রথমে হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পার্ট, পার্ট নাম্বারে। ডেফিনেশন কি? ডেফিনেশন দু রকমের আছে। ফার্স্ট ডেফিনেশন হচ্ছে যে যেটা একটা ফাংশন আছে যেটা মেজারেবল স্পেস, মেজার স্পেস থেকে, মেজার স্পেস মানে হচ্ছে সিগমা অ্যালজেব্রা এবং মিউ, এটাকে বলা হয় মেজার স্পেস থেকে অন্য আরেকটা মেজার স্পেসে সিগমা ড্যাশ মিউ ড্যাশ, সেখানে একটা ম্যাপিং বলছে যে ফর ইচ ইউ belongs to subset of n be measurable, pre-image with respect to the function of u subset of m is measurable, ঠিক আছে? এটা হচ্ছে বক্তব্য। বলছে ফর ইচ ইউ সাবসেট অফ এন বি মেজারেবল, তাহলে প্রি ইমেজ ইউ এফ সাবসেট অফ এম ইজ মেজারেবল, এইটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে কোডোমেনে যেটা মেজারেবল, যেমন কন্টিনিউইটিতে হয়, কোডোমেনে যেটা ওপেন সেট তার প্রি ইমেজ ডোমেনে ওপেন, ঠিক আছে? এই ডেফিনেশনটা লেখানোর পারপাসটাই হচ্ছে আমরা এখানে কন্টিনিউইটির সাথে মেজারেবিলিটির একটা রিলেশন তৈরি করব। যে কোনো কন্টিনিউয়াস ফাংশনই মেজারেবল হয়, ফলে ইন্টিগ্রেশনে আমাদের অনেকটা হেল্প হবে। আর দ্বিতীয়ত বোরেল মেজারেবল সেট, সেটাতেও আমার হেল্প হবে, কারণ ওখানে আমাদের ওপেন সেটের কনসেপ্টটা প্রয়োজন। ফলে ডেফিনেশন নাম্বার 1, ডেফিনেশন নাম্বার 2 যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন, যেখান থেকে এই ডেফিনেশনটাও ডিরাইভ করা যায়, সেটা হচ্ছে আমরা একটা ফাংশনকে বলবো মেজারেবল, ঠিক আছে, and extended real valued function
F defined over a measurable set E is said to be measurable in the sense of Lebesgue। তাহলে একটা ডোমেন আছে যেটা একটা মেজারেবল সেট, বলছে ইফ ই এফ গ্রেটার দেন আলফা, হচ্ছে এটা সেই সমস্ত ই এর এলিমেন্টের কালেকশন যার ইমেজটা আলফার থেকে বড় হয়, এটা যদি মেজারেবল হয় ফর অল আলফা বিলংস টু আর, এটাই হচ্ছে গল্প, যদি এটা মেজারেবল হয়। এখানে কি বলতে চাইছে, এখানে বলতেটা কি চাইছে, রাইট বেসিক্যালি ই গ্রেটার দেন আলফা মানে কি, মানে হচ্ছে ওপেন আলফা টু ইনফিনিটি, আর কিচ্ছু না, তাই না? এই যে গোটা জিনিসটা আমি এখানে পাচ্ছি, এটা এইভাবে ইকুয়াল টু দিয়ে লিখবো না, এই যে গোটা জিনিসটা এখানে পাচ্ছি, সেখানে এফ অফ এক্স আলফার চেয়ে বড়, মানে এফ অফ এক্স কোথায় কন্টেন্ট হচ্ছে, এফ অফ এক্স কন্টেন্ট হচ্ছে আমাদের এর ভেতরে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এফ অফ এক্স কন্টেন্ট হচ্ছে এর ভেতরে। তাহলে এখন এটা বেসিক্যালি কি এফ ইনভার্স অফ আলফা ইনফিনিটি, মানে প্রি ইমেজ, এটা হচ্ছে এক্স, এটা এক্স এরই কানেকশন, ফলে এই প্রি ইমেজটাই বেসিক্যালি হচ্ছে ই এফ গ্রেটার দেন আলফা, এটা হচ্ছে সেটা, ঠিক আছে? ফলে যেহেতু এটা একটা ওপেন সেট, ফলে এটা মেজারেবল। এটা কতটা বড় আমি তো জানি না, এটা লিমিটেশন আছে, এটা মেজারেবল, তাহলে এটাও মেজারেবল হতে হবে, সেটাই দিয়েছে, দেখ বলেছে যে এটাও মেজারেবল, এটাই তো প্রি ইমেজটা, এটাই তো আলফা ইনফিনিটির প্রি ইমেজটা, তাহলে আলফা ইনফিনিটি মেজারেবল, কারণ মাপা যায়, একটা ওপেন ইন্টারভাল মাপা যায়, তো এর প্রি ইমেজটাকে মাপা যেতে হবে, প্রি ইমেজটা কি, ই ই ই পুরো ইটা নয় কিন্তু সেইটুকুনি ইটা যাদের জন্য এফটা আলফার চেয়ে বড় হচ্ছে, ই এর সেইটুকুনি এলিমেন্ট গুলোর কালেকশন যার জন্য এফ আলফার চেয়ে বড় হচ্ছে, সেইটুকুনি, এটা একটা ই এর প্রপার সাবসেট, এটা একটা ই এর প্রপার সাবসেট, ই গোটা ই ন, ফলে আলফা এই প্রি ইমেজটা, এটা পরের স্টেটমেন্টে তাই বলেছে, মানে টু ডেফিনিশনকে ইমপ্লাই করছে, ঠিক আছে, ডেফিনিশন টু ডেফিনিশন 1 কে ইমপ্লাই করছে। ঠিক আছে, এবার এভাবে তুই বই দেখতে পাবি আলফা গ্রেটার, এফ গ্রেটার ইকুয়ালস টু আলফা আছে, এফ ইকুয়ালস টু আলফা আছে, এফ লেস ইকুয়ালস টু আলফা আছে, এফ স্ট্রিক্টলি লেস আলফা আছে, এগুলো আছে। বলে এই যে চারটে এফ গ্রেটার দেন আলফা, ঠিক আছে, এই যে চারটে ই এফ গ্রেটার দেন আলফা, ই এফ গ্রেটার ইকুয়ালস টু আলফা, ই এফ লেস দেন আলফা, আর ই এফ লেস ইকুয়ালস টু আলফা, এই চারটেই কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এই চারটেই ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা হোল্ড হলেই মেজারেবল হবে, ঠিক আছে, শুধুমাত্র এই কেসটা বাদ দিয়ে, এই কেসটাকে আমরা ওভাবে ইকুইভ্যালেন্সির মধ্যে ফেলতে পারি না, আলাদা থিওরেম আছে এর জন্য, ঠিক আছে, এটা আমরা শিখেছি, এটা হচ্ছে ডেফিনেশন, এটাই হচ্ছে মেজারেবিলিটির ডেফিনেশন, ঠিক আছে। ঠিক আছে,
ওকে, এটা গেল। এবার আসছে সেকেন্ড ফাংশন, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন। ক্যারেক্টারিস্টিক ফাংশন কি? ক্যারেক্টারিস্টিক ফাংশনকে আমরা লিখি হচ্ছে এইভাবে, কোনো একটা সেট কনসিডার করে নি, সেই সেটের থেকে যদি এলিমেন্ট আসে তাহলে আমরা বলি হচ্ছে 1, যদি না আসে আমরা বলি হচ্ছে 0। এটা ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন। এটাকে ইন্ডিকেটর ফাংশনও বলা হয়। এই নামটা জেনে রাখাটা দরকার, কারণ অনেক সময় পরীক্ষা হলে ক্যারেক্টারিস্টিক না দিয়ে ইন্ডিকেটর ফাংশন লিখে দেয়। ইন্ডিকেটর ফাংশন অফ এ, এটা বলা হয়। এটা ক্যারেক্টারিস্টিক এর ডেফিনেশন। 3 নাম্বার, সিম্পল ফাংশন। সিম্পল ফাংশন এটা ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকেই ডেভেলপড হয়, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সিম্পল ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে কিছুই না, একটা সামেশন দিয়ে আমি বলবো সাই একটা সিম্পল ফাংশন। ঠিক আছে, ইফ সাই বি আ সিম্পল ফাংশন and assumes the value then the characteristic. ওকে, তাহলে এটা হচ্ছে একটা একটা ভ্যালু অ্যাটেন্ড করছে কে আই। যেমন ধর সিম্পল একটা, যদি আমরা এখানে ভ্যালুগুলো কিভাবে অ্যাটেন্ড করছে দেখাতে চাই, ধর আমি বলছি সামেশন, এটা লেখা আছে তো, এটা কি লেখা আছে? এটা লেখা আছে হচ্ছে সাই k1 ক্যারেক্টারিস্টিক a1 প্লাস k2 ক্যারেক্টারিস্টিক a2 প্লাস ডট প্লাস k3 ক্যারেক্টারিস্টিক, আমি এই তিনটে নিচ্ছি। এবার যখন সাই অফ এক্স লাগাচ্ছি এবং এক্সটা আমি নিচ্ছি সাপোজ a1 থেকে, তাহলে আমি কি পাবো? k1 ক্যারেক্টারিস্টিক a1 অফ এক্স প্লাস k2 ক্যারেক্টারিস্টিক a2 অফ এক্স প্লাস k3 ক্যারেক্টারিস্টিক a3 অফ এক্স। এখানে প্রত্যেকটা এআই কিন্তু ডিসজয়েন্ট, এটা খেয়াল রাখতে হবে, এদের মধ্যে কোনো কমন ব্যাপার নেই। ফলে কি হলো, এই যে পুরো ভ্যালুটা এটা 0 হয়ে যাবে, এই ভ্যালুটা 0 হয়ে যাবে, পড়ে থাকবে শুধু এটা। আর এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 1। ফলে আমি আলটিমেটলি পাবো হচ্ছে সাই অফ এক্স ইকুয়ালস টু k1। সিমিলারলি এক্স যদি a3 থেকে আসে তাহলে আমি k3 আনসার পাবো, যদি a2 থেকে আসে আমি k2 আনসার পাবো। ঠিক আছে, ফলে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক ফাংশনে ডিরাইভ হয়, এটাকে আমরা সিম্পল ফাংশন বলি। তার একটা ফাইনাইট ভ্যালু আছে, সিম্পল ফাংশনে ফাইনাইট নাম্বার অফ ভ্যালু আছে। ঠিক আছে, ফলে স্টেপ ফাংশন অ্যাকচুয়ালি একটা টাইপ অফ সিম্পল ফাংশন। ঠিক আছে, একটা স্টেপ ফাংশন ইজ অ্যাকচুয়ালি আ সিম্পল ফাংশন। তো আমরা স্টেপ ফাংশনও লিখি। এখানে এর কালারটাকে বদলানো উচিত।
every step function is also a simple function but not conversely. যেমন এক্সাম্পল হচ্ছে 1 x belongs to rational, 0 x belongs to irrational. ঠিক আছে, এইটা ডিরিচলেট ফাংশন। ঠিক আছে, এটা সিম্পল ফাংশন। ঠিক আছে, এটা সিম্পল ফাংশন, দুটো ভ্যালু আছে, কিন্তু এটা স্টেপ ফাংশন নয়। ঠিক আছে, স্টেপ ফাংশন এক্সাম্পল বক্স এক্স, খুব ভালো এক্সাম্পল। তো স্টেপ ফাংশন বেসিক্যালি কি, ওই তোকে একটা পার্টিশন ডিফাইন করতে হবে। স্টেপ ফাংশনের অ্যাকচুয়াল বক্তব্যটা আমি লেখাচ্ছি না এখানে, কারণ লেখালে বেকার মানে ঝামেলা বেড়ে যাবে। তা তুই যেমন বক্স ফাংশন আমাদের কাছে, যে বক্স ফাংশনের ইন্টিগ্রেশন আমরা করতে পারি। বক্স ফাংশন কি করে বার করি দেখি, আমরা গোটা ডোমেনটাকে প্রথমে পার্টিশনে ব্রেক করে নিই। প্রত্যেকটা পার্টিশনের করেসপন্ডিং সাব ইন্টারভাল পাওয়া যায়, সেই সাব ইন্টারভালে বক্স ফাংশনে আলাদা আলাদা ভ্যালু দেখতে পাওয়া যায়। এটাই হয়। ঠিক, ছবি আমরা বুঝতে পারছি, ছবিতে স্টেপ ফাংশন আমরা দেখেছি, বক্স এক্স দেখেছি, গোটা 0 থেকে 10, তার মধ্যে স্টেপ বাই স্টেপ পড়ে প্রথম ভ্যালুতে 0 দেয়, দ্বিতীয় ভ্যালুতে 1, তারপরে ইন্টারভালে 2, তারপরে ইন্টারভালে 3, তারপরে ইন্টারভালে 4, এভাবে চলতে থাকে। ঠিক, তাহলে স্টেপ বাই স্টেপ উঠছে। তাহলে কি হচ্ছে, আমরা গোটা ইন্টারভালটাকে ছোট সাব ইন্টারভালে ভাগ করে নিচ্ছি। এটা করা হয় কার মাধ্যমে, পার্টিশনের দ্বারা ভাগ করে নেওয়া হয়, এবং ভাগ করার পরে প্রত্যেকটা সাব ইন্টারভালে ও একটা করে ভ্যালু দেয়, আলাদা আলাদা ভ্যালু, কিন্তু ফাইনাইট নাম্বার অফ ভ্যালু, তাই জন্য সিম্পল ফাংশন। ঠিক আছে, তুই একটা সাব ইন্টারভালে ক্যারেক্টারিস্টিক ফাংশন ডিফাইন করলে সেটা অন্য সাব ইন্টারভালে 0 ভ্যালু দেবে, ফলে সিম্পল ফাংশনের সমস্ত প্রপার্টি স্যাটিসফাই হয়ে যাবে। ফলে স্টেপ ফাংশন সেভাবে ডিফাইন হয়। একদম সিম্পল এক্সাম্পল হচ্ছে বক্স ফাংশন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের 4 রকমের ফাংশন। ঠিক আছে, এবার এখানে এটা আমাদের প্রথম ভাগ ছিল, এটাকে 1 নাম্বার ভাগ দিয়ে দিই, হচ্ছে 1। এবার আসছি আমরা বি তে, প্রপার্টি। প্রপার্টিজ কিরকম প্রপার্টি এর ভেতরে আছে, বলছে let f be measurable, defined over a measurable set ER for all R, then f be measurable function defined over a measurable set ER, then f is measurable on E, যেখানে E হচ্ছে ইউনিয়ন অফ ER। ঠিক আছে, 2 নাম্বার বলছে ক্যারেক্টারিস্টিক ফাংশন of a set A is measurable if and only if A is measurable। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ফাংশন মেজারেবল কখন হবে, যখন যদি যে ডোমেনে কাজ করে সেই ডোমেনটা যদি মেজারেবল হয়। 3 নাম্বার, এখন ক্যারেক্টারিস্টিক ফাংশনের রেসপেক্টে সিম্পল ফাংশন তৈরি হয়েছে, সিম্পল ফাংশনের রেসপেক্টে স্টেপ ফাংশন তৈরি হয়েছে, ফলে গোটা জিনিসটাই ক্যারেক্টারিস্টিকের উপর হচ্ছে। ফলে ক্যারেক্টারিস্টিক যে কখন মেজারেবল হবে, যখন যে ডোমেনের উপর কাজ করে সেই ডোমেনে যদি মেজারেবল হয়। তাহলে সিম্পলের জন্য একই আইডিয়া,
স্টেপের জন্য একই আইডিয়া। বলছে যে এফ প্লাস জি, এফ মাইনাস জি, এফ জি, ঠিক আছে, আর অল মেজারেবল on a measurable set E if F G are measurable on E, ঠিক আছে? ওকে, এই ছিল হচ্ছে আমাদের মেজারেবল ফাংশন, এই ছিল হচ্ছে আমাদের মেজারেবল ফাংশন। এইগুলো তোকে জানতে হবে মিনিমাম। এবারে আসছি আমরা লেবেগ ইন্টিগ্রেশন অফ এ ফাংশন, লেবেগ ইন্টিগ্রাল অফ এ ফাংশন, এটা আমাদের পার্ট নাম্বার 3। লেবেগ ইন্টিগ্রেশন পুরোটা হয়ে উঠবে না যা মনে হচ্ছে, আর এটাতে অনেকটা সময় গেল। কারণ লেবেগ ইন্টিগ্রেশনে শুধু লেবেগ ইন্টিগ্রেশন করালে চলবে না, পাশাপাশি আমাদের ডোমিনেটেড কনভার্জেন্স, মোনোটন কনভার্জেন্স, ঠিক আছে, এবং ফাতাউস লেম্মা যেগুলো আছে সেগুলোকেও ডিসকাস করতে হবে। মানে পুরোটা হবে না, ঠিক আছে, আমরা শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি পার্টটা আজকে করতে পারি লেবেগ ইন্টিগ্রেশনের, বাকিটা আর একটা ক্লাসে করতে হবে। তো লেবেগ ইন্টিগ্রেশন এটা হচ্ছে আমাদের 3 নম্বর সেকশন, সেকশন 3। আচ্ছা, তো এখানে আমরা কি করব, প্রথমে পার্টিশন যেরকম করছি আমরা করব, ঠিক আছে। আমরা বলছি যে আমাদের কাছে প্রথমে হচ্ছে পার্টিশন। পার্টিশন কি আমরা জানি, কিন্তু এখানে একটুখানি ধরনটাকে বদলাতে হবে। আমরা বলছি বাই measurable partition of AB স্যার
হ্যাঁ, বলছিলাম যে আজকে একটু অল্প করেই ছেড়ে দেবেন ইন্টিগ্রেশনটা, লেবেগ ইন্টিগ্রেশনটা। অল্প করেই ছেড়ে দেবো মানে কি, মানে আজকে ছুটি দিয়ে দেবো এটাই বলতে চাইছিস? হ্যাঁ মানে এই যেটা আপনি করছেন এটা বুঝিয়ে হুম। দেন, যদি এন্ড করে দেন ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি পার্টিশনটা লিখিয়ে শেষ করছি, শুরু করলাম যেহেতু। হ্যাঁ বলছে হ্যাঁ উই মিন ঠিক আছে। এনি ফাইনাইট কালেকশন এস আর, ঠিক আছে, অফ মেজারেবল সেট। রিমানে মেজারেবিলিটি নিয়ে কিছু ছিল না, এখানে মেজারেবল সাবসেটস অফ এবি, কারণ রিমানের ডিফল্ট মেজারেবল হয়, কারণ আমরা জানি যে কোনো সাব ইন্টারভালই ইন্টারভালের সাবসেট, ফলে সেটা মেজারেবল তো হবেই, ঠিক আছে, ফলে এটা বাই ডিফল্ট। বলে কিন্তু সেই জন্য যে কোনো রিমান ইন্টিগ্রেবল ফাংশন কোনো লেবেগ ইন্টিগ্রেবল বলতে পারে। যাই হোক, such that union R equals to 1 to n SR equals to AB, and measure of SI intersection S যে দেখ ওখানে আমাদের রিমান ইন্টিগ্রেশনে ছিল হচ্ছে নন ওভারল্যাপিং, বাট আমি বলেছিলাম ইন্টারসেকশন থাকতেই পারে, ইন্টারসেকশনের সাথে ওভারল্যাপিং এর কোনো যোগাযোগ নেই। ওভারল্যাপিং ইজ আ ফর্ম অফ ইন্টারসেকশন, ইজ আ অ্যানাদার ফর্ম অফ ইন্টারসেকশন, কিন্তু বাট এভরি ইন্টারসেকশন ইজ নট ওভারল্যাপিং, কারণ ওভারল্যাপিং অনেকটা থাকতে হয়, ফলে নন ওভারল্যাপিং ছিল। ফলে এই কারণে এখানে কিন্তু বলেনি ডিসজয়েন্ট, তাহলে তো গল্প পুরো পুরো পরিবর্তন হয়ে যাবে, কারণ যে সাব ইন্টারভাল গুলো আমরা পার্টিশনের জন্য পাই তারা ডিসজয়েন্ট কোনোভাবেই হয় না, ঠিক আছে, তারা নন ওভারল্যাপিং হয়, ফলে এই জন্য এখানে মেজার জিরো বলেছে, ঠিক আছে, ফর অল আই নট ইকুয়ালস টু জে, এখানে মেজার জিরো বলেছে। দ্য পার্টিশন অফ an interval is denoted by P, then the sets S1, S2, Sn are called components of the partition, ঠিক আছে, যেমন ওখানে বলা হতো সাব ইন্টারভাল উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন, ওখানে আমরা ছোট ছোট সাব ইন্টারভাল নাম দিতাম, ঠিক আছে, যে A1 A বা A0 A1 A2 দিয়ে আমরা ছোট 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 কি করতাম, সাব ইন্টারভালে মানে পয়েন্ট বানাতাম, পয়েন্ট নিতাম, সেখান থেকে সাব ইন্টারভাল AI-1 এভাবে সাব ইন্টারভাল বানাতাম। প্রত্যেকটা সাব ইন্টারভাল যদি আমরা নাম দিই, প্রত্যেকটা সাব ইন্টারভালে যদি আমরা একটা করে নাম দিই, প্রথমটাকে দিলাম S1 সাব ইন্টারভাল 1, আর নাম দিলাম S2 সাব ইন্টারভাল 2, এভাবে, তাহলে এখানে কনসেপ্টটাই উঠে যাচ্ছে, এখানে শুধু S1 S2 Sn গুলোকেই আমরা নিচ্ছি, বলছি আর দ্য কম্পোনেন্ট অফ পার্টিশন, ঠিক আছে, মানে সহজ কথায় P is equals to S1 S2 ডট ডট Sn, ঠিক আছে, does a measurable partition P of an interval is a finite collection of subsets of closed interval AB, whose union is AB and whose pairwise intersection have the zero measure, ঠিক আছে, ওকে। রিফাইনমেন্টটা কি, রিফাইনমেন্টটা সেম কনসেপ্ট,
যে তুমি এখানে আরো কিছু কম্পোনেন্টকে ঢোকাবে। তুমি আরো কিছু কম্পোনেন্টকে ঢোকাবে। রিফাইনমেন্ট সেম যেরকম আমরা এতে দেখেছি, রিফাইনমেন্ট। এখানে আরো কিছু ফাইনাইট কম্পোনেন্ট আছে, সেটাই হচ্ছে রিফাইনমেন্টের বক্তব্য। এরপরে আসবে লোয়ার এবং আপার লেবেক সাম। তো ঠিক আছে, লেবেক সাম থেকে লেবেক ইন্টিগ্রেশন এটা পরের দিনই করা যাবে। ঠিক আছে, এইটা ছিল পার্টিশন রিফাইনমেন্ট। পরের দিন আমরা লেবেক সাম, লেবেক ইন্টিগ্রাল, মানে লোয়ার আপার লেবেক সাম, লেবেক ঠিক আছে। কথাটা পুরো কেটে যাচ্ছে স্যার। বলছি একদম ঠিক শোনা আছে, শোনা যাচ্ছে যাচ্ছে না এবার? স্যার। হ্যাঁ এখন ঠিক আছে, এখন বলুন। আমি বলছি যে পরের দিনের ক্লাসে আমরা লেবেক লোয়ার সাম আপার সাম, লেবেক লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল, এই তিনটে ঠিক আছে করেছি, ইমপ্রপার ইন্টিগ্রেশন করেছি। তারপরে আমরা করব হচ্ছে এইটা একটা পার্টে করব, এখানে একটা পার্ট কমপ্লিট করে রাখলাম। আর একটা পার্টে আমরা করব কনভার্জেন্স অফ সিকোয়েন্স অফ মেজারেবল ফাংশন। ঠিক আছে, সিকোয়েন্স অফ মেজারেবল ফাংশনের কনভার্জেন্স, যার মধ্যে কনভার্জেন্স অলমোস্ট এভরিওয়্যার, পেয়ার ওয়াইজ, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, ইউনিফর্ম কনভার্জেন্স, ঠিক আছে, ইউনিফর্ম অলমোস্ট এভরিওয়্যার কনভার্জেন্ট, এইগুলো এগুলো আমরা স্যার করব। আসছে মানে এক্সামে এগুলো, এই হ্যাঁ, মেজারেবল কারণ ফাংশনে এক্স্যাক্টলি আসছে। তুই দেখবি যেগুলো বড় বড় অঙ্ক যেগুলো খুঁজে খুঁজে বার করবি, দেখবি ওখানে রয়েছে, আইদার হিলবার্ট স্পেসে রয়েছে, মানে ফাংশনাল অ্যানালিটিক অ্যাপ্রোচে রয়েছে, ফাংশনাল অ্যানালিটিক স্টেটমেন্টে রয়েছে, নাহলে আলাদা করে রয়েছে। ঠিক আছে, খুব ছোট ছোট রেজাল্ট। তাহলে এই এই যে এই কনভার্জেন্স অফ মেজারেবল ফাংশন, এটা করার জন্য তো ইন্টিগ্রেশনটা লাগবে না, মেজার ইন্টিগ্রেশন? না, এটা লাগবে না, এটা একটা পার্ট। তাহলে তাহলে ওগুলোই আগে করাবেন নাকি ইন্টিগ্রেশনটা আগে করাবেন? না, ব্যাপারটা হচ্ছে কি, ইন্টিগ্রেশন আর এই কনভার্জেন্সটা মিলে আমাদের আরেকটা সেকশন তৈরি করে, সেটা হচ্ছে লেবেক বাউন্ডেড কনভার্জেন্স, ডোমিনেটেড কনভার্জেন্স আর মোনোটন কনভার্জেন্স। বুঝতে পেরেছিস? ফলে লেবেক ইন্টিগ্রেশন, সিকোয়েন্স অফ মেজারেবল ফাংশন, এবং তারপরে আসছে হচ্ছে আমাদের এই কনভার্জেন্স গুলো ইন্টিগ্রেশনের রেসপেক্টে। ঠিক আছে, তো তার উপরে প্রচুর প্রশ্ন দিচ্ছে, ডোমিনেটেড, মোনোটন, বাউন্ডেড কনভার্জেন্সের উপরে। এখন তার জন্য তোকে সিকোয়েন্স অফ ফাংশন এবং লেবেক ইন্টিগ্রেশন দুটোই জানতে হবে। ফলে আগে করা বা পরে করা একই ব্যাপার, করতে তোকে পুরোটাই হবে। বুঝতে পেরেছিস? তাহলে কমপ্লিট হবে। তাহলে পরের দিনে সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে ইন্টিগ্রেশন দেখবো, তারপরে কনভার্জেন্স দেখবো, তারপরে ইন্টিগ্রেশন প্লাস কনভার্জেন্স দেখবো। তাহলে এই তিনটে সেকশন পরের দিন করবো। তাহলে আমাদের লেভেলটা আর কিছু থাকে না। ঠিক আছে, আর কিছু থাকে না, এখানেই শেষ। ঠিক আছে, এরপর আর কিচ্ছু সত্যি থাকে না, মানে আর এক্সটেন্ড করা যাবে না, আর কিছু নেই। ঠিক আছে, এতটা অব্দি আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, লেটেস্ট সিলেবাস। এখন যেহেতু এখন সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে ভালো প্রশ্নই দিচ্ছে, ফলে মেজারেবল সিকোয়েন্স অফ ফাংশন দিয়ে কোশ্চেন না দেওয়ার কোনো যুক্তি নেই। তুই এরকম কোশ্চেন পেয়েই যাবি, একটু খাটাখাটি কর, যেগুলো দেখবি খুব কঠিন কোশ্চেন করছে, তার মধ্যে একটা না একটা স্টেটমেন্টে রয়েছে যেটা সিকোয়েন্স অফ মেজারেবল ফাংশন ইউনিফর্ম, অলমোস্ট এভরিওয়্যার ইউনিফর্মলি কনভার্জেন্ট, নর্মাল স্টেটমেন্ট। ঠিক আছে, কিন্তু কোশ্চেন সহজ, কিন্তু স্টেটমেন্টটা কিভাবে দিয়েছে, মানে তুই যারা জানে না তারা কোশ্চেনটাকে ছেড়ে দেয়। মানে যেহেতু জিনিসটা খুব ছোট পার্ট, মানে এরকম নয় যে খুব বড় কিছু লিখতে হবে, এখানে আমরা পুরো থিওরেম কিছু লিখিনি। ঠিক আছে, এরকম কিছু নয় যে হিউজ কিছু আছে।
দ্যাট ইজ মোর দ্যান এনাফ। দুটো ক্লাসে পুরো জিনিসটা রিভিশন হয়ে যাচ্ছে। এবার তারপরে তো অনেক ছোটখাটো ওই লেম্মা ফেম্মা থাকে, ফাতাউস লেম্মা আছে, ছোট ছোট টুকিটাকি জিনিস আছে, ওগুলো করা যাবে, ওগুলো নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই, ঠিক আছে? ওগুলো তেমন ভাবে কাজেও লাগে না, পরীক্ষাতেও দেয় না, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে পার্ট। তাহলে পরের দিন এই 3টে পোর্শন যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত, হাতে যদি আরো 1 ঘন্টা থাকে, তাহলে আমরা এখানে এই রিলেটেড অঙ্কগুলো করবো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে, ঠিক আছে? তো এটাকে আমি আপলোড করে দিচ্ছি। তো যদি কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। তা কালকে কখন ক্লাস নেবেন? কালকে সকালবেলা ক্লাস হয়, ঠিক আছে? সকালবেলাটাই একটু প্রবলেম হতে পারে স্যার, আপনি আচ্ছা, বিকেলের দিকে নিন না। বিকেলের দিকে আমি ওই এমএসসি সেমিস্টার 1 দের ব্যাচ দিয়েছি, ওদের ডিফারেনশিয়াল জিওমেট্রি ক্লাস হচ্ছে, ওদের আবার তাহলে কলেজে আপনি মডেলিং এর দুপুর ক্লাস বেলার হচ্ছে। দিকে নিন, মানে ওই 12টার দিকে নিন, 12টা। আচ্ছা, 12টা। হুম। আচ্ছা, সোমবার কিংবা মঙ্গলবার বিকেল বেলা হবে, সন্ধেবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। তাহলে আমি একবার দেখি যে রিসার্চের যে ব্যাচটা আছে ওদেরকে আমি বলেছি নয়তো সোমবার নয়তো মঙ্গলবার একদিন অ্যাপ্লাইড এর ক্লাস হয়, লিনিয়ার অ্যালজেব্রা সেমিস্টার 1 তে, আর একটা দিন ফাঁকা, সেটা নয়তো সোমবার নয়তো মঙ্গলবার হয়। ওদেরকে আমি তাকে বলবো কালকে সকালবেলা ওদের হবে কিনা রিসার্চের ব্যাচে, তাহলে ওদের কালকে সকালবেলা ক্লাস নিয়ে নেবো। তাহলে সোমবার দিন কিংবা মঙ্গলবার দিন অ্যাপ্লাইড এর ক্লাস নেবো, আর তো অন্য দিন তোদের একটা ক্লাস নেবো, যদি ওদের মঙ্গলবার দিনে তোদের সোমবার দিন, তোদের সোমবার দিনে ওদের সোমবার দিনে তোদের মঙ্গলবার দিন নেবো, ঠিক আছে? সেটা হয়ে যাবে। ওকে। ঠিক আছে স্যার।